অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই ক্লাসে। দেখো, এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই ক্লাসে যে টপিকটা কভার করা হবে এটা অনেক গুরুত্বপূর্ণ। এই ক্লাসে আমি তোমাদেরকে একটা সার্কিট শেখাবো ইনশাল্লাহ। সার্কিটটার নাম হচ্ছে এনকোডার সার্কিট। এনকোডার সার্কিটের সংজ্ঞা তো এই ক্লাসে পাবা, খুবই স্বাভাবিক। আমি চেষ্টা করব খুবই স্পষ্ট ধারণা দেওয়ার এনকোডার সার্কিট নিয়ে, যেন তোমরা এনকোডার সার্কিট একদমই পুরোপুরি বুঝতে পারো। এরপরে দেখো, এই যে এনকোডার সার্কিট সেটা আসলে সমবায় সার্কিটের মধ্যে পড়েছে। তোমরা জানতে পারবা যে সার্কিট দুই ধরনের হয়ে থাকে, একটাকে সমবায় সার্কিট বা কম্বিনেশনাল সার্কিট বলে, আর একটাকে বলা হয় সিকোয়েন্সিয়াল সার্কিট। বুঝছো তো? আমাদের যে এনকোডার সার্কিট সেটা আসলে কিসের মধ্যে পড়েছে বলো তো? সমবায় সার্কিটের মধ্যে পড়েছে। কেন পড়েছে এটা আমি তোমাদেরকে বোঝাবো। তারপরে আমি দুইটা এনকোডার সার্কিট তোমাদেরকে দেখাচ্ছি ইনশাল্লাহ। একটা হচ্ছে 4-2 এনকোডার সার্কিট, আর একটা হচ্ছে 8-3 এনকোডার সার্কিট। আমি দুইটা সার্কিটই তোমাদেরকে বুঝাবো ইনশাল্লাহ। এবং এই যে 4-2 এনকোডার সেটা শুধু নর গেট ব্যবহার করে, মানে তুমি 4-2 এনকোডার সার্কিটই বানাবা, কিন্তু কোন লজিক গেট ব্যবহার করবা? নর। এটা আসার সুযোগ আছে। বা তুমি ধরো 4-2 এনকোডার সার্কিট ব্যবহার করবা, 4-2 এনকোডার সার্কিট বানাবা, কিন্তু কি গেট? শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে ব্যবহার করে বানাবা, এটাও তোমাদের কিন্তু পরীক্ষায় আসার সুযোগ আছে। আর পরীক্ষায় এই সব কোশ্চেন কখনই ডিরেক্ট আসে না, বুঝছো? মানে ডিরেক্ট বলবে না যে 4-2 এনকোডার বাস্তবায়ন করো, ডিরেক্ট বলবে না 8-3 এনকোডার বাস্তবায়ন করো। কিভাবে পরীক্ষায় আসতে পারে সেটা অবশ্যই আমি কিন্তু তোমাদেরকে ক্লাসে জানাচ্ছি ইনশাল্লাহ। এই হচ্ছে মোটামুটি আমাদের ক্লাসের কন্টেন্ট। তাহলে আমি তোমাদেরকে প্রথমে এনকোডার সার্কিটের একটা সংজ্ঞা বলার চেষ্টা করি। দেখো দেখো মনোযোগ দিয়ে শোনো। আমাদের এনকোডার সার্কিটটা কি করে আসলে? তুমি যখন কিবোর্ডে এতে প্রেস করো, তার জন্য আসলে এরকম একটা কোড প্রডিউস হয়, যদিও এক্সাক্ট কোড এটা না, এইরকমই আর কি একটা। বুঝতে পেরেছো কথা? আবার ধরো তুমি কিবোর্ডে নয়ে প্রেস করলা, নয়ে, তার জন্য মনে করো এরকম একটা ভ্যালু জেনারেট হয় আর কি। ধরো তুমি হচ্ছে মাইনাসে চাপ দিলা, মাইনাসে, তখনও কি সেম এরকম একটা কোড কিন্তু জেনারেট হয়। এবং যেই সার্কিটটা এরকম কোন একটা ডেটাকে সিগন্যালে রূপান্তর করে, সেই সার্কিটকে কি বলে বলো তো? এনকোডার সার্কিট। কি বলেছি বলো? যেই সার্কিট কোনো ডেটাকে সিগন্যালে রূপান্তর করে, সেই সার্কিটকে আমি কি বলেছি? এনকোডার সার্কিট। আশা করি আমার কথা ধরতে পেরেছো। এখন দেখো, আমাদের যে সার্কিটগুলা, সেই সার্কিটে কিছু ইনপুট থাকে। কয়টা ইনপুট? এটাই শোনা। এগুলাকে কি বলেছি বলো তো? ইনপুট বলেছি। এবং এই সার্কিট থেকে কিছু সংখ্যক কি হয় বলো তো? কিছু সংখ্যক আউটপুট হয়। আমার কথা কি বুঝতে পেরেছো? আমি বলেছি কোন একটা সার্কিটে কিছু সংখ্যক ইনপুট থাকে এবং কি বলতো, কিছু সংখ্যক আউটপুট হয় এখান থেকে। এখন এর মাঝে, মানে ইনপুট আর আউটপুটের মাঝে তুমি যদি শুধু লজিক গেট ব্যবহার করো, অনলি কি লজিক গেট ব্যবহার করো, সেগুলাকে আসলে সমবায়ী বা কম্বিনেশনাল সার্কিট বলবো, বুঝছো? কিন্তু লজিক গেট ছাড়াও তুমি যদি মেমোরি উপাদান ব্যবহার করো, কি ব্যবহার করো বলো তো? মেমোরি উপাদান, মেমোরি এলিমেন্ট, এক্স্যাক্টলি বলতে গেলে ফ্লিপ ফ্লপ জানো না হয়তো অনেকে, কিন্তু এই ফ্লিপ ফ্লপ বা মেমোরি উপাদান যদি তুমি এখানে ব্যবহার করো লজিক গেটের সাথে সাথে, তখন সেটা হয়ে যায় সিকোয়েন্সিয়াল সার্কিট। দেখো, এই ক্লাসে এনকোডার সার্কিট পড়াবো, ইনশাল্লাহ আগামী ক্লাসে ডিকোডার সার্কিট পড়াবো, তারপরে হাফ অ্যাডার পড়াবো, ফুল অ্যাডার পড়াবো। সবই আসলে সমবায় সার্কিট, কেননা সেখানে কোনো মেমোরি উপাদান ব্যবহার করা হয় না। তোমরা কাউন্টার পড়বা, রেজিস্টার পড়বা, সেখানে মেমোরি উপাদান ব্যবহার হয় বলে ওগুলাকে সিকোয়েন্সিয়াল সার্কিট বলবো, ঠিক আছে? তাহলে আমরা এখন সুন্দর করে এভাবে বলতে পারি যে সমবায় ডিজিটাল সার্কিট। আগে বলেছিলাম যে সার্কিট, এখন আরেকটু অ্যাড করে কি বলেছি বলো? যে সমবায় ডিজিটাল সার্কিট কোন ডেটাকে সিগন্যাল রূপান্তর করে। দেখো বাচ্চারা সবাই দেখো, কি বলেছি বলো? বলেছি যে সমবায় ডিজিটাল সার্কিট কোন ডেটাকে সিগন্যালে রূপান্তর করে। কি বলেছি বলো? বলেছি যে সমবায় ডিজিটাল সার্কিট কোন ডেটাকে সিগন্যালে রূপান্তর করে।
তাকে এনকোডার সার্কিট বলে। আমার কথা কি সবাই বুঝতে পেরেছো? যে সমবায় ডিজিটাল সার্কিট কোন ডেটাকে কিসে সিগন্যালে রূপান্তর করে তাকে আমরা কি বলেছি? এনকোডার সার্কিট বলেছি। এখন দেখো আমাদের ASCII কোড নামে একটা কোড আছে, ASCII ASCII কোড, বুঝছো? ASCII একটা কোডের নাম। এই কোডটা কি করে জানো? এই কোডটা 128টা, কয়টা বলো তো? 128টা অঙ্ক, বর্ণ বা বিশেষ চিহ্নকে, 128টা অঙ্ক, বর্ণ বা কি বলেছি বলো তো? বিশেষ চিহ্ন বলেছি। 128টা অঙ্ক, বর্ণ বা বিশেষ চিহ্ন, 128টা অঙ্ক, বর্ণ বা বিশেষ চিহ্নকে কোডে রূপান্তর করে আর কি এই ASCII কোড। এবং দেখা যায় কোডগুলা হয় 7 বিটের কোড। কয় বিটের কোড বলো? 7 বিটের কোড হয়, বুঝছো? ASCII কোড। এরপরে দেখো, যদিও পরবর্তীতে ASCII কোড 8 বিটের হয়েছে আর কি, প্রথমে 128টা ছিল এবং কি 7 বিটের কোড ছিল। EBCDIC নামে একটা কোড আছে, EBCDIC নামে একটা কোড আছে, এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড, হোয়াটএভার। কথা হইতেছে এই যে EBCDIC কোড, সে কি করে জানো? 256টা, কয়টা বলো? 256টা অঙ্ক, বর্ণ বা বিশেষ চিহ্নকে কোডভুক্ত করে। এবং দেখা যায় কোডগুলা হয় 8 বিটের। কথা কি ধরতে পেরেছো? তাহলে এখানে দেখলা 128টার জন্য 7, এখানে দেখলা 256টার জন্য কয়টা? 8টা। এখন ধরো তুমি 3 পর্যন্ত, 0 থেকে 3, 0 থেকে কত? 3, 0 থেকে 3কে বাইনারিতে রূপান্তর করতে যাচ্ছ, 0 থেকে 3কে কিসে? বাইনারিতে রূপান্তর করতে যাচ্ছ। এখন তোমরা তো জানো তাই না যে একটা দশমিক সংখ্যার বাইনারি কিভাবে বের করতে হয়? যারা পারো না আমি একটু সংক্ষেপে বলি। ধরো তুমি 25-এর বাইনারি বের করতে চাচ্ছ। 25 একটা কি সংখ্যা বলেছি বলো? 25 একটা দশমিক সংখ্যা। এটার ধরো বাইনারি বের করতে চাচ্ছ। এটা কি বের করতে চাচ্ছ বলো? বাইনারি। তো আমরা এর জন্য যেটা করি, একটা সংক্ষিপ্ত বা একটা শর্টকাট মেথড আছে, সেটা হচ্ছে একদম শেষে আমরা 1 থেকে শুরু করি। একদম শেষে আমরা কত থেকে বলো তো? 1 থেকে শুরু করি। একদম শেষে আমরা 1 থেকে শুরু করি। এবার দ্বিগুণ করে করে বাড়াই। 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ বলো কত? 4, 4-এর দ্বিগুণ কত বলো? 4-এর দ্বিগুণ হচ্ছে 8, 8-এর দ্বিগুণ কত বলো? 8-এর দ্বিগুণ হচ্ছে 16, 16-এর দ্বিগুণ কত বলো? 32। এভাবে আমরা দ্বিগুণ করে করে বাড়িয়ে ফেলি, বুঝছো? কত থেকে শুরু করি? কথা বলো। শুরু করি 1 থেকে, দেন দ্বিগুণ করে করে বাড়াই। এখন তুমি যে 25-এর বাইনারি বের করতে এসেছো ভাইয়া, 25-এর জন্য না 25-কে ক্রস করা লাগবে না। তো 1 থেকেই শুরু করো, কিন্তু 25-কে ক্রস করা লাগবে না। সো অ্যাকচুয়ালি নো নিড 32। বুঝতে পেরেছো? তাহলে 25-এর বাইনারি বের করতে এসেছো 1, দেন 2, দেন কত? 4, 4-এর পরে 8, তারপরে 16, নো নিড 32। এখন দেখো কাকে কাকে যোগ করে 25 পাওয়া যায়। দেখো 16 আর 8-এ 24, আর 1 লাগে, এই যে 1। তুমি যাকে যাকে এখানে ব্যবহার করলা, 16-কে, 8-কে আর কি 4-কে, এদের নিচে 1 দিয়ে দিবা। যাকে যাকে ব্যবহার করো নাই তার নিচে 0। এই দেখো নিচে যা হয়েছে না, 1 0 মার্কা যা হয়েছে, এটা আসলে 25-এর বাইনারি। সবাই কি বুঝতে পেরেছো? নিচে যা হয়েছে এটা আসলে কার বাইনারি বলো তো? নিচে যা হয়েছে এটা হচ্ছে 25-এর বাইনারি। ওকে, আচ্ছা। এখন দেখো আমি আরেকটাও দেখাই তোমাদেরকে, ধরো তুমি 35-এর বাইনারি বের করতে আসছো। 35 একটা দশমিক সংখ্যা, তার কি বের করতে আসছো? বাইনারি। 35-এর বাইনারি তুমি যদি বের করতে আসো, লক্ষ্য করবা 35-এর বাইনারি যদি বের করতে আসো, তুমি একদম শেষে 1 থেকে শুরু করো। 1, এরপরে 2, তারপরে কত? 4, 4-এর পরে কত বলো? 8, 8-এর পরে দ্বিগুণ করে, মানে 1 থেকে দ্বিগুণ করে করে 8-এর পরে 16, 16-র দ্বিগুণ 32। বলো তো 64 লাগবে? না, 64 লাগবে না। কেন লাগবে না? তুমি আসছো 35-এর বাইনারি বের করতে, কেন তুমি 64 ব্যবহার করবা? তো 64টা লাগছে না। এখন তুমি দেখো এর মধ্যে কাকে কাকে যোগ করে 35 পাওয়া যায়। দেখো 32 আর 2 34 আর 1 35। যাকে যাকে নিয়েছো তার নিচে 1, যাকে যাকে নাও নাই তার নিচে 0। এই দেখো নিচে যা হয়েছে না, যে 1, 3টা 0, 3টা 1, এটা সরি 3টা 1 না, আসলে 2টা 1 আর কি। হ্যাঁ, 1, 3টা 0, 2টা 1, এটাই আসলে 35-এর বাইনারি। একইভাবে, আচ্ছা এখানে তো EBCDIC লেখা ছিল তাই না, একটু লিখে রাখি। আমাদের যে EBCDIC, হ্যাঁ EBCDIC হচ্ছে বলেছি কয়টা?
256টা অঙ্ক বর্ণ প্রতীকে কোডভুক্ত করে এবং 8 বিটের কোড হয়। এখন এই 3-এর যদি বাইনারি বের করো বাচ্চারা, 3-এর বাইনারি, তাহলে দেখো 1 2 4, না 4 লাগবে না, দেখো এইটা আর এইটা হইলেই হয়ে যায়। দেখো তাহলে এখানেও 1 এখানেও 1, 3-এর বাইনারি হচ্ছে 1 1। এরপরে 2-এর বাইনারি যদি বের করতে চাও, 2-এর বাইনারি, তাহলে 1 দেন 2 দেন 4, তাই না? এখন কথা হচ্ছে ভাইয়া 2-এর জন্য আমাকে বলো, 2-এর জন্য তো 4 লাগে না, তাহলে 2 নিজেই আছে, 2 কে নিব, 1 কেও নিব না, তাহলে 1 আর এখানে 0, 2-এর বাইনারি 1 0। এরপরে 1-এর বাইনারি যখন বের করবে, 1-এর 1 2, না 1 2 ও লাগবে না, তাহলে এটা হইলেই হয়ে যাবে। তাহলে 1 হচ্ছে 1-এর বাইনারি, 0-এর বাইনারি তো 0। তো যেহেতু 3 পর্যন্ত করলা, 2 বিট লেগেছে, সো এদেরকে আমরা সামনে 0 দিয়ে দিলাম। একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে তুমি 0 থেকে 3 মোট কয়টা বলো তো? মোট 4টা। দেখো মোট 4টা অঙ্ককে কোডভুক্ত করলা, কয় বিটের কোড হয়েছে বলো? 2 বিটের কোড হয়েছে। আর তুমি 7 পর্যন্ত, দেখো 7 পর্যন্ত, ধরো 7 6 5 4 3 2 1, এদেরকে যদি কোডভুক্ত করো, দেখো তো কয় বিটের কোড হয়। আমি আসলে খুব ডিটেলসে পড়ানোর চেষ্টা করছি, তো একটু ধৈর্য ধরবা আর কি। এখন দেখো 7-এর বাইনারি যদি বের করতে চাও, 7-এর বাইনারি ধরো 1 2 4 8 লাগবে না, তাহলে এই যে এইটা, এই 3টাকে যোগ করলেই 7 হয়, তাহলে 7-এর বাইনারি 1 1 1। দেন 6-এর বাইনারি বের করতে চাই, 6-এর, তাহলে আবারও কি করবো? 1 2 4 8 লাগবে না, এই দেখো এই দুইটা, তাহলে 1 1 0, এটা হচ্ছে 6-এর বাইনারি 1 1 0। দেন 5-এর বাইনারি কি হবে বলো তো? 5-এর বাইনারি আবার দেখো 1 2 4 লাগে না, আর লাগে না, এটা হচ্ছে 5, তাহলে 1 0 1। 4-এর জন্য 4 নিজে আছে, তাহলে 1 0 0। 3-এর জন্য এই দুইটা হলেই হয়ে যায়, তাহলে 1 1। তারপরে 2-এর জন্য শুধুই 2, তাহলে 1 0। তারপরে 1-এর জন্য 1, 0-এর জন্য কই 0, কই 0-এর জন্য 0, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কি ছিল? আচ্ছা হ্যাঁ ছিল, এই। তাহলে দেখো এই যে 0 থেকে 7 পর্যন্ত যখন কোড করলা, কয় বিটের কোড হলো? 3 বিটের। এজন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব যে এদেরকেও 3 বিটে রূপান্তর করে ফেলো। আসলে একটা জিনিস বোঝানোর জন্য এত কথা বলছি, এখানে খেয়াল করে দেখো, ASCII কোডে 128টা অঙ্ক বর্ণ প্রতীকে কোডভুক্ত করা হয়, দেখা যায় 7 বিটের কোড হয়। তারপরে দেখো EBCD কোডে 256টা অঙ্ক বর্ণ প্রতীকে কোডভুক্ত করা হয়, দেখা যায় যে 8 বিটের কোড হয়। তারপরে দেখো এই যে 0 থেকে 3, মানে এই যে 4টা অঙ্ক, রাইট, 4টা অঙ্ককে কোডভুক্ত করলে দেখা যায় 2 বিটের কোড হয়। আবার দেখো 0 থেকে 7, কয়টা? মোট 8টা। এই 8টা অঙ্ককে তুমি যখন কোডভুক্ত করেছো, কয় বিটের কোড বলো তো? 3 বিটের কোড লেগেছে। এ থেকে অনেকটা স্পষ্ট যে আমাদের এনকোডার সার্কিট কি করে বলতো, যে ইনপুটে তার কয়টা, এখানে এটার জন্য কয়টা, এটা হচ্ছে 4টা, এখানে হচ্ছে 2টা, এখানে হচ্ছে কয়টাকে রূপান্তর করছে? 8টাকে। কয় বিটের কোড হচ্ছে? 3টা। দেখো এনকোডার সার্কিট, এই যে তার যে আউটপুট, বুঝছো, এই যে এখানে আউটপুট হচ্ছে 7, এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 2, এগুলাকে তুমি যদি n বলো, এই 7কে যদি n বলো, তাহলে একটু ক্যালকুলেট করে দেখবা 128 হয়ে যাবে 2 টু দি পাওয়ার n, কেননা 2 টু দি পাওয়ার 7 মানে 128। আবার দেখো এই 8কে যদি n বলো, তাহলে 256 হয়ে যাবে 2 টু দি পাওয়ার n। এখানে দেখো 3কে যদি n বলো, 8 কি 2 টু দি পাওয়ার n, 2কে যদি n বলো 4 হবে 2 টু দি পাওয়ার n। তার মানে আমাদের এনকোডার একসাথে 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুটকে n সংখ্যক আউটপুটে রূপান্তর করে। সবাই কি বুঝতে পেরেছো? আমি যে কথাটা মাত্র বললাম সেটা হচ্ছে আমাদের এনকোডার সার্কিট কত সংখ্যক ইনপুটকে, 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুটকে n সংখ্যক আউটপুটে রূপান্তর করে। সবাই কি বুঝছো? আমি আরো ক্লিয়ারলি বলবো এই 2 টু দি পাওয়ার এবং n নিয়ে, 2 টু দি পাওয়ার n এবং n নিয়ে আমি আরো ক্লিয়ারলি তোমাদেরকে বলবো। সবাই কি আমার কথা ধরতে পেরেছো? আচ্ছা, এখন দেখো আমি তোমাদেরকে 2টা সার্কিট দেখাবো। একটা হচ্ছে 4 টু এনকোডার সার্কিট। কত বলো তো? 4 টু এনকোডার সার্কিট, এটা হচ্ছে 4 টু এনকোডার সার্কিট। এবং তারপরে আমি তোমাদেরকে 8 থ্রি এনকোডার সার্কিটও দেখাবো, যেখানে কয়টা ইনপুট থাকবে বলো? যেখানে এরকম 8টা ইনপুট থাকবে, 8টা ইনপুট এবং 3টা আউটপুট হবে। এখন তোমার মনে কোশ্চেন আসে যে এই 4টা কি আর এই 2টা কি? শোনো, এই 4টা হচ্ছে কি, মানে 4টা অঙ্ক বর্ণ বা প্রতীক। এই যে 4 টু এনকোডার, তার
লিমিট কয়টা, সে চারটা অঙ্ককে বা বর্ণকে বা বিশেষ চিহ্নকে কোডভুক্ত করে এবং দেখা যায় যে কোড হয় 2 বিটের। তাহলে আউটপুট হচ্ছে মূলত কি ইন্ডিকেট করতেছে, কয় বিটের কোড, আর ইনপুট কি ইন্ডিকেট করতেছে, কয়টা অঙ্ক বর্ণ বা প্রতীককে কোডভুক্ত করেছে। আবার এখানে দেখো 8-3 এনকোডার না, এটা এই 8-3 এনকোডার মিন করে যে এই এনকোডারটা 8টা অঙ্ক বর্ণ বা প্রতীককে কোডভুক্ত করবে এবং কোডগুলো হবে কয় বিটের, 3 বিটের। আমি আরো ক্লিয়ারলি আস্তে আস্তে বলবো, তুমি একদমই ভয় পেও না, আমি এমন ভাবে বোঝাবো যেন তোমাদের কোনো সমস্যাই না থাকে। তাহলে আমি তোমাদেরকে এখানে দেখো দেখাচ্ছি যে 4-2 এনকোডার, বুঝতে পেরেছো, এই এনকোডারটা 4টা অঙ্ক বর্ণ বা প্রতীককে কোডভুক্ত করবে, 2 বিটের কোড হবে। আর এই 8-3 এনকোডারটা 8টা অঙ্ক বর্ণ বা প্রতীককে কোডভুক্ত করবে, দেখা যাবে যে 3 বিটের কোড হবে। আমি তোমাদেরকে সরাসরি একটা এনকোডারে নিয়ে যাচ্ছি, সরাসরি তোমাদেরকে একটা এনকোডারে নিয়ে যাচ্ছি। এনকোডারটা হচ্ছে 4-2 এনকোডার। কি বলেছি বলো, 4-2 এনকোডার। এই 4-2 এনকোডারটা আমি তোমাদেরকে এখন বোঝাবো। এই 4-2 এনকোডারটা আসলে 4টা অঙ্ক বর্ণ বা প্রতীককে কোডভুক্ত করবে এবং কোড হবে 2 বিটের। তাহলে আমি যদি তোমাকে বলি এনকোডারের ইনপুট কি মিন করে, বলবা এনকোডারের ইনপুট মিন করে যে কতগুলো অঙ্ক বর্ণ বা প্রতীককে সে কোডভুক্ত করতে পারে। আমি যদি বলি এনকোডারের আউটপুট কি মিন করে, বলবা এনকোডারের আউটপুট মিন করে এই যে 4টা অঙ্ককে যে কোডভুক্ত করলো সেই কোডটা কয় বিটের হবে, যত বিটের হবে আউটপুট হচ্ছে তত। আমি আরো ডিটেলসে যাচ্ছি আস্তে আস্তে। দেখো তোমরা হয়তো জানো যে কোনো একটা সার্কিট বাস্তবায়ন মানে 3টা কাজ। কোনো একটা সার্কিট বাস্তবায়ন মানে কয়টা কাজ বলো, 3টা কাজ। তার মানে তুমি ফার্স্টে যেটা করবা, সত্যক সারণী বানাবা এনকোডারের, দেন এই সত্যক সারণী দেখে ইকুয়েশন বের করবা, দেন এই ইকুয়েশন দিয়ে সার্কিট এঁকে ফেলবা আর কি। তাহলে আমি এখন যেটা করতে চাই, এই 4-2 এনকোডারের সত্যক সারণী দেখাচ্ছি, সত্যক সারণী। আচ্ছা দেখো 4-2 এনকোডার, তার মানে সেখানে ইনপুট থাকছে 4টা, আউটপুট থাকছে 2টা, ইনপুট থাকছে 4টা, আউটপুট থাকছে 2টা। ওকে, এটা হচ্ছে মনে করো সত্যক সারণী এনকোডারের। এই পাশে থাকলো আমাদের ইনপুট, এই পাশে কি থাকলো বলো, ইনপুট, আর এই পাশে কি থাকলো আমাদের আউটপুট, ইনপুট আউটপুট। তো ইনপুটে আমাদের কয়টা, 4টা। আচ্ছা 4টা, তাহলে আমি এটা 4টা ভাগ করে নিলাম, এই 4টা ভাগ, আউটপুট হচ্ছে 2টা। এখন দেখো এটা তো বুঝতে পেরেছো যে 4-2 এনকোডারটা মূলত 4টা অঙ্ককে বা 4টা প্রতীককে বা 4টা বর্ণকে কোডভুক্ত করবে। এখন এই অঙ্ক নিবা নাকি বর্ণ নিবা নাকি প্রতীক নিবা, এটা নিয়ে একটা কনফিউশন ক্রিয়েট হয়। সো আমরা ডিরেক্ট আই হিসেবে নিলাম I0, মনে করে এটা একটা অঙ্ক বর্ণ বা প্রতীক। আর একটা ধরো I1, আর একটা ধরো I2, আর একটা ধরো I3। তাহলে এই 4টা অঙ্ক বর্ণ বা প্রতীক। আর এই আউটপুটটা কি জানো, এই যে 2 বিটের কোড হবে, সেই 2 বিটের কোড। তাহলে একটা হচ্ছে O0 লিখেছি আর একটা O1 লিখেছি, এই হচ্ছে ব্যাপার। এখন দেখো এই যে এনকোডারটা বাচ্চারা, এই যে এনকোডারটা যতগুলা অঙ্ক বর্ণ বা প্রতীক নিয়ে ডিল করবে, তুমি ততগুলা স্টেট পাবা। বুঝছো, স্টেট কয়টা পাবা এই সত্যক সারণীতে, যতগুলা অঙ্ক বর্ণ বা প্রতীক নিয়ে ডিল হবে। এখানে তুমি বুঝতে পেরেছো 4-2 এনকোডার 4টা অঙ্ক বর্ণ বা প্রতীক নিয়ে ডিল করবে, এই জন্য 4টা স্টেট পাবো। দেখো এই 4টা হচ্ছে স্টেট। এখন আমরা ইনপুটে ধরো এখানে 1 লিখেছি, বাকিগুলা 0 লিখেছি। এটার মানে কি জানো, এটার মানে হচ্ছে এই জায়গায় যে কোডটা থাকবে সেই কোডটা মূলত কার, I0 এর কোড। দেখো এই জায়গায় যে কোড থাকবে সেটা কার কোড, এই যে এখানে 1 মানে I0 এর কোড। আবার দেখো এই জায়গায় 1, বাকিগুলা 0 মানে কি জানো, এই জায়গায় যে কোডটা প্রডিউস হচ্ছে সেই কোডটা কার, দেখো সেই কোডটা হচ্ছে I1 এর। আবার এই জায়গায় 1, বাকিগুলা 0 মানে এই জায়গার কোডটা হবে মূলত I2 এর কোড। আবার এই জায়গায় 1, বাকিগুলা 0 মানে এই জায়গার যে কোড হবে সেই কোডটা কার বলতো, I3 এর কোড। বুঝতে পেরেছো, এই হচ্ছে ব্যাপার। আর সংক্ষেপে যদি বলতে চাই তাহলে প্রধান কর্ণ বা প্রাইম ডায়াগোনাল বরাবর 1 আর বাকি সব 0। এটা তুমি উল্টাপাল্টা করবা না, এটা উল্টাপাল্টা করলে যে ভুল হয় তা না, কিন্তু কলেজে কেটে দিবে। তুমি একদম কি প্রধান কর্ণ বরাবর 1 দিবা। আর আউটপুট কি হবে জানো, আউটপুট হবে একদমই সিরিয়ালি। দেখো 8টি কোড
128টা অঙ্ক বর্ণ বা প্রতীক দেখবা যে কোড হয় 0 থেকে শুরু করে। ইবিসিডি কোড হয় 0 থেকে শুরু করে। সব সময় কোড তুমি 0 থেকে লেখা শুরু করবে। তার মানে এই কোডটা হবে 0-এর বাইনারি, 1-এর বাইনারি, 2-এর বাইনারি, 3-এর বাইনারি। আর এটার একটা সংক্ষিপ্ত রূপ তোমাদেরকে আমি শিখিয়েছিলাম। যেমন এই পাশে যদি বলি একটা 0 একটা 1, একটা 0 একটা 1, আর এই পাশে কি 00 11। এই দেখো এটা হচ্ছে 0-এর বাইনারি, এটা কি 1-এর বাইনারি, এটা 2-এর বাইনারি, এটা কত 3-এর বাইনারি। কোড সবসময় সেম। দেখো একটু পরে তুমি যখন 8-3 এনকোডার বানাবা, 8-3 এনকোডার, সেখানে ইনপুট থাকবে কয়টা জানো? 8টা। কেননা 8-3 এনকোডার মূলত 8টা অঙ্ক বর্ণ বা প্রতীকে কোডভুক্ত করবে এবং কোড হবে কয় বিটের? 3 বিটের। সেখানে তুমি i0 থেকে শুরু করে i7 পর্যন্ত এই 8টা ইনপুট পাবা এবং আউটপুট পাবা তো 3টা, কেননা 3 বিটের কোড হবে। তো তুমি আউটপুট কি O0 O1 O2 দিবা। এখানে কি একটা 0 একটা 1, 00 11, 4টা 0 4টা 1। আমি দেখাবো আস্তে আস্তে। তাহলে এই হচ্ছে আমাদের কি বলতো, এই হচ্ছে আমাদের 4 to এনকোডার। আর তোমরা যারা সিরিয়ালি ক্লাসগুলা করবা না বা এই টপিকগুলা ঠিকভাবে না তুলবা, আসলে বোঝার সুযোগ নাই বললেই চলে, ঠিক আছে? আরেকবার একটু বলি আমি, সেটা হচ্ছে এই যে 4 to এনকোডার, এটা মূলত 4টা অঙ্ক এবং 4টা অঙ্ক বর্ণ বা প্রতীককে কোডভুক্ত করবে এবং কোডটা হবে 2 বিটের কোড, এই 4 to এনকোডারটা। তো ইনপুট হচ্ছে কি i0 থেকে শুরু করে i3 পর্যন্ত। তুমি যদি বেশি ডিটেলস না বুঝতে চাও তাহলে কি প্রধান কর্ণ বরাবর 1 দিয়ে দিয়েছি এনকোডারে, একদম প্রধান কর্ণ বরাবর 1, আর বাকি সব 0। তবে আমি আসলে বলতেই চাই সেটা হচ্ছে এই যে ইনপুট, এটা আসলে কি মিন করে জানো? এই যে এখানে 00 যে কোডটা হয়েছে, এই কোডটা আসলে কার জন্য? i0 এর জন্য। মানে মনে করো তুমি যে এনকোডারটা বানিয়েছো, এই এনকোডারটার ক্ষমতা হচ্ছে 4টা অঙ্ক বর্ণ বা প্রতীকে কোড করা। মনে করো তোমার কিবোর্ড হচ্ছে 4 কি এর কিবোর্ড, 4টা কি আছে। তুমি ধরো এখানে একটা বর্ণ, এখানে যখনই প্রেস করবা তোমার কোড হয়ে যাচ্ছে কি 00। তারপরে দেখো i1টা কই, i1 এর জন্য কোড হয়ে যাবে কি 01, এটা মনে করো i1। তারপরে i2, এই যে i2 এর জন্য কোড হচ্ছে, দেখো i2 তে প্রেস করবা কোড হয়ে যাবে দেখবো 10, i3 তে যখন প্রেস করবা কোড হয়ে যাবে 11, এরকম আর কি, বুঝছো? তাহলে এই হচ্ছে আমাদের প্রধান কর্ণ বরাবর 1। আর আউটপুট গুলা কি করেছি আমি? একটা 0 একটা 1, 00 11, মানে 0-এর বাইনারি, 1-এর বাইনারি, 2-এর বাইনারি, 3-এর বাইনারি। এখন দেখো আমরা এখান থেকে ইকুয়েশন লিখতে চাই, আমরা এখান থেকে কি করতে চাই? ইকুয়েশন লিখতে চাই। আমরা গত ক্লাসে জেনেছিলাম একটা সত্যক সারণীতে যতগুলো আউটপুট থাকে, একটা সত্যক সারণীতে যতগুলো আউটপুট থাকে ঠিক ততগুলো ইকুয়েশন পাওয়া যায়। সো এখানে যেহেতু আউটপুট 2টা, তাই 2টা ইকুয়েশন পাবা। আমি তোমাদেরকে গত ক্লাসটা একটু রিপিট করি, সেটা হচ্ছে আমি যখন তোমাদেরকে XOR গেট থেকে, XOR গেট ধরো A একটা ইনপুট, B হচ্ছে আরেকটা ইনপুট, আরেকটা হচ্ছে A XOR B। তো তোমাদের যখন XOR গেট থেকে সত্যক সারণী থেকে ইকুয়েশন দেখিয়েছিলাম, আমি তোমাদেরকে XOR এ এরকম 4টে স্টেট দেখিয়েছিলাম, 0 0 0 1 1 0 11, এবং দেখেছিলে হয়তো এই 2টা 1 বাকিগুলা 0। সো আমি তোমাদেরকে বলেছিলাম এখানে ইনপুট হচ্ছে A একটা আর একটা হচ্ছে B, আর আউটপুট হচ্ছে A XOR B। তাহলে এই সত্যক সারণীতে ইনপুট কে? A একটা ইনপুট, B হচ্ছে আরেকটা ইনপুট, আর আউটপুট কি? A XOR B। এবং বলেছিলাম একটা সত্যক সারণীতে যতগুলো আউটপুট থাকে ঠিক ততগুলা কি থাকে বলতো? ইকুয়েশন আসে। যেহেতু আমাদের একটা এখান থেকে আউটপুট, এই জন্য একটা কি হবে বলো? ইকুয়েশন হবে, একটা ইকুয়েশন হবে A XOR B। এখন বলো ইকুয়েশনে কি লিখি? তোমরা হয়তো বলবা ইকুয়েশনে লিখি আউটপুটে 1 হওয়ার কারণ। আউটপুটে কি 1 হওয়ার কারণ লিখি, আউটপুটে 1 হওয়ার কারণ লিখি। এখন দেখো আউটপুটে 1 তো এর জন্য হতে পারে, আবার এর জন্য হতে পারে, আবার কি এই দুইজনের জন্য হতে পারে। আমি হ্যাঁ বললেও হ্যাঁ, তুমি হ্যাঁ বললেও হ্যাঁ, আমরা দুইজন হ্যাঁ বললেও হ্যাঁ। এটাকে কে সাপোর্ট করে? অর গেট। এই জন্য এই আউটপুটে যতগুলাই 1 থাকে ততগুলার টার্মের মাঝে সবসময় অর সাইন দিতে হয় বা প্লাস সাইন দিতে হয়। 2টা 1 বলে একটা প্লাস দিয়েছি। বিশ্বাস করো যদি 4টা 1 থাকতো তাহলে 3টা প্লাস দিতাম, বা যদি ধরো একটাই 1 থাকতো তাহলে তার প্লাসই আসতো না। যদি 6টা এরকম 1 থাকতো তাহলে কি 5টা প্লাস দিতাম, এরকম। এখন দেখো এই 1টা কার জন্য আসছে? তুমি কি বলতে পারো যে এর মান 0-এর জন্য A1 আসছে? এটা আসলে বলতে পারো না, কেননা
দেখো এর মান কিন্তু এই জায়গায় শূন্য আছে, তখন কিন্তু এখানে ওয়ান আসে না। এই জন্য তুমি বলতে পারবা না যে এই ওয়ানটা আসছে কার জন্য, এর মান শূন্যের জন্য। আবার তুমি হয়তো ভাবছো যে তাহলে বলবো বি এর মান ওয়ানের জন্য এই ওয়ান আসে না। ভাইয়া বি এর মান দেখো এই জায়গায় কিন্তু ওয়ান ছিল, তখন কিন্তু এখানে কি আসে নাই, ওয়ান আসে নাই। এই জন্য তুমি বলতে পারো না যে এই ওয়ানটা এর মান শূন্যের জন্য এসেছে অথবা কি বি এর মান ওয়ানের জন্য এসেছে। আসলে এই ওয়ানটা এসেছে যখন এর মান শূন্য এবং বি এর মান ওয়ান, তখন কি বলেছি বলো, এই ওয়ানটা কখন আসছে, যখন এর মান শূন্য এবং কি বি এর মান ওয়ান তখন আসছে। এই যে এই ঘটনাটা, যে এর একটা নির্দিষ্ট মান বি এর একটা নির্দিষ্ট মান হইলে ওয়ান হবে, এই ঘটনাটা তুমি আবার এইটা ভাইবো না যে এই শূন্য ওয়ানকে তো হচ্ছে অর করলে ওয়ান হয়, বা শূন্য ওয়ানকে এন্ড করলে তো ওয়ান হয় না, এরকম ঘটনা না। ঘটনাটা কি বলো, যে এই ওয়ানটা হতে আমি কি বলেছি, যখন এর মান শূন্য এবং বি এর মান ওয়ান তখন এই ওয়ানটা এই ওয়ানটা আসছে, তাই না? এই ওয়ানটা কখন আসছে বলো, যখন এর একটা নির্দিষ্ট মান বি এর একটা নির্দিষ্ট মান তখন আসছে। এমন না যে এর শুধু মানের জন্য আসছে, এমন না যে শুধু বি এর এই মানের জন্য আসছে। এই ওয়ানটা তখনই আসছে যখন এর একটা নির্দিষ্ট মান বি এরও একটা কি বলতো নির্দিষ্ট মান। তো এই জিনিসটাকে অ্যান্ড গেট সাপোর্ট করে। মানে কি, ধরো আমিও যদি বলি হ্যাঁ, তুমিও যদি বলো হ্যাঁ, তবে এই ঘটনাটা ঘটবে। এটাকে অ্যান্ড গেট সাপোর্ট করে, এর জন্য মাঝে কি সাইন দিতে হয়, গুণ। তাহলে আমরা মাঝে কি সাইন দিলাম, গুণ সাইন দিলাম, এটা সবসময়। এখন দেখো তুমি গুণ সাইন দিছো ভালো কথা, কিন্তু এই যে ওয়ানটা ভাইয়া, এই ওয়ানটা তুমি যদি বানাইতে চাও তাহলে কি গুণ সাইন যেহেতু দিছো, তাহলে কি দুই পাশে ওয়ান ওয়ান হতে হবে, নাহলে তো ওয়ান হবে না। এখন এর মান যেহেতু তুমি শূন্য আছে, এই জন্য না তুমি এখানে এ লিখতে পারবা না, কেননা এর মান শূন্য হলে তার একে নিতে পারতেছো না, এর মান ওয়ান হলে নিতে পারতে। এর মান শূন্য থাকার কারণে এটাকে কি করবা, ওয়ান বানাবা। শূন্য যেহেতু আছে, ওয়ান বানাতে কি এ বার করতে হবে, তাহলে আমি এ বার নিলাম, বুঝছো, এ বার শূন্যের জন্য নিলাম এ বার। আর বি এর মান যেহেতু ওয়ান আছে, এই জন্য তুমি কি করলে সরাসরি বি নিয়ে নিলা। তাহলে দেখো আমি এই ওয়ানের জন্য কি লিখলাম, এ বার বি, শূন্যের জন্য বার লিখেছি। আবার দেখো এই ওয়ানটা এদের জন্য আসছে, তাহলে কি লিখবা, যেহেতু এর মান ওয়ান আছে তাই সরাসরি এ লিখবা, কিন্তু গুণ সাইন হিসেবে কি লিখবে বলো তো, বি এর মান শূন্য আছে বলে বি বার লিখবা। আশা করি সবাই বুঝতে পেরেছো যে এভাবে আমরা ইকুয়েশনটা লিখবো। ওকে, তারপর ঘটনাটা অনেকটা এরকম যে যার ইকুয়েশন লিখবা সেখানে যতগুলো ওয়ান ততগুলাই টার্ম, মাঝে অলওয়েজ প্লাস, আর ইনপুটদের মধ্যে আসলে কি থাকে, গুণ সাইন থাকে। এটা আমি গত ক্লাসে বুঝিয়েছিলাম তোমাদেরকে খুব সুন্দরভাবে। এখন সেই হিসাবে তুমি যদি এই এনকোডার থেকে ইকুয়েশন বের করতে চাও, এই এনকোডার থেকে যদি কি করতে চাও, ইকুয়েশন বের করতে চাও, আউটপুট হচ্ছে আমাদের দুইটা, তাই ইকুয়েশন হচ্ছে দুইটা। এখন দেখো ও জিরোর জন্য যখন ইকুয়েশন লিখবা, ওয়ান আছে কয়টা, দুইটা, এই জন্য কিন্তু দুইটাটার মাঝে প্লাস। বুঝতে পেরেছো? ও জিরোর জন্য যখন ইকুয়েশন লিখবা, ওয়ান কয়টা, দুইটা। ও জিরোতে ওয়ান আসার কারণ কি, এই ওয়ানের জন্য আসতে পারে, এই ওয়ানের জন্য আসতে পারে, আবার কি বোথ এই দুইজনের জন্য আসতে পারে। এটাকে অর গেট সাপোর্ট করে বলে মাঝে দিয়েছি কি প্লাস। এখন পূর্ববর্তী জ্ঞানের মতে এই ওয়ানটা কি এদের জন্য আসছে। তুমি যখন এ আই শূন্যের মান শূন্য এবং আই ওয়ানের মান শূন্য এবং আই টু এর মান ওয়ান এবং আই থ্রি এর মান শূন্য পেয়েছে, তখন তো এটা এসেছে। তাহলে নিয়ম অনুসারে শূন্যের জন্য বার যেহেতু লিখতে হয়, তো তোমার লেখা উচিত আই জিরো বার ইন্টু আই ওয়ান বার ইন্টু আই টু এর মান ডিরেক্ট ইন্টু শূন্যের জন্য কি আই থ্রি বার, এটা লেখা উচিত। একইভাবে এই যে আরেকটা ওয়ান আছে ও জিরোতে, সেই ওয়ানের জন্য লেখা উচিত কি এটার বার মানে কি আই জিরোর বার, আই ওয়ানের বার, আই টু এর বার, আর কি আই থ্রি এর ডিরেক্ট। লেখা উচিত কি আই জিরো বার, আই ওয়ান বার, আই টু বার ইন্টু কি আই থ্রি, এভাবে লেখা উচিত। বুঝতে পেরেছো? এখন দেখো আসলে ইকুয়েশন লেখার নিয়ম এইটাই। তুমি নেক্সট ক্লাসে ডিকোডার শিখবা ইকুয়েশন লেখার জন্য, এভাবেই আমরা হচ্ছে পড়াবো। বুঝছো? মানে আমরা নেক্সট ক্লাসে যখন কি ডিকোডার পড়বো না, তখন ইকুয়েশন দেখবে এভাবে লিখবো। কিন্তু এনকোডারে একটা কাহিনী হচ্ছে কি, দেখো ভাইয়া আমরা না ডিরেক্ট বলতে পারি যে এই ওয়ানটা এর জন্য আসছে, ডিরেক্ট বলার সুযোগ আছে। কেননা দেখো এখানে না আর কোনো ওয়ান নাই এই কলামে যে তাদের জন্য তুমি বলবা যে এখানে তো তাদের জন্য ওয়ান আসে না, এরকম কোনো ব্যাপার নাই। দেখো তুমি ডিরেক্ট বলতে পারবে যে এই ওয়ানটা এর জন্যই আসছে, এই ওয়ানটা কি ডিরেক্ট এর জন্য আসছে, এটা বলা যাবে। কেননা দেখো আমাদের
ঘটনা হচ্ছে এখানে তো আর কোনো জায়গায় ওয়ান নেই যে তার জন্য বলবা যে না এই যে এখানে একটা ওয়ান আছে তার জন্য তো এখানে কি শূন্য চলে আসছে, এরকম তো নাই। এই জন্য তুমি ডিরেক্ট শুধু এনকোডারে এই ও জিরোর জন্য যখন লিখবা এই ওয়ানটার জন্য ডিরেক্টলি লিখে দিতে পারবা, জানো তুমি ডিরেক্ট লিখে দিতে পারবা I2। তাহলে আমরা কি লিখে দিব বলো, ডিরেক্ট I2। শুধু এনকোডারে সম্ভব, আর কোথাও সম্ভব না। ডিরেক্ট লিখে দিলাম I2। আবার দেখো এই ওয়ানের জন্য নিয়ম অনুসারে কি এটার বার এইটার বার এটার বার ইন্টু এটা না, কিন্তু আমরা ডিরেক্ট যেটা লিখে দিব সেটা হচ্ছে কি লিখে দিব বলো তো, ডিরেক্ট লিখে দিব হচ্ছে I3। যারা এটা বুঝতে পারো নাই তারা এই জায়গায় একটু দেখো, দেখো ও জিরোর জন্য যখন ইকুয়েশন লিখবো ওয়ান দুইটা আছে এই জন্য দুইটাটার মাঝে প্লাস, নিয়ম অনুসারে এই ওয়ানের জন্য কি লেখা উচিত এটার বার এটার ডিরেক্ট এটার বার এটার বার, কিন্তু আমরা শুধু লিখবো I1। আবার দেখো এই ওয়ানের জন্য লেখা উচিত কি এটার বার মানে এটার বার আর কি এটার বার এটার ডিরেক্ট, কিন্তু আমরা শুধু লিখতে চাচ্ছি কি বলো, শুধু লিখবো I3। এই হচ্ছে ইকুয়েশন, বুঝছো? এই হচ্ছে ইকুয়েশন, সবাই কি বুঝছো? আচ্ছা এখন দেখো আমরা যদি এখন সার্কিট আঁকতে চাই তাহলে ইনপুটে হচ্ছে I0 আছে আর কি আছে I1 আছে I2 আছে আর কি I3 আছে, বুঝছো? এগুলো হচ্ছে ইনপুট। আর আউটপুট কি, প্রথম আউটপুট হচ্ছে এই 2 এবং 3 এর মধ্যে অর হবে, 2 এবং 3 এর মধ্যে অর হবে, এটা হচ্ছে O0 একটা কি বলতো আউটপুট। আর একটা কি হবে বলতো 1 আর 3 এর মধ্যে অর, এই যে 1 আর 3 এর মধ্যে অর হবে, 1 আর 3 এর মধ্যে অর হবে, এটা হচ্ছে আরেকটা আউটপুট। তাহলে এটাই হচ্ছে সার্কিট। তাহলে বাচ্চারা তোমরা কি বুঝতেছো, যারা রেগুলার ক্লাস করতেছো তোমরা একটু বলো তো যে আমার পড়ানো কি বুঝতেছো? আসলে একটু বেশি ডিটেলস পড়ানো হয়ে যাচ্ছে মনে হয়, আর একটু কম ডিটেলস পড়ালে মনে হয় তোমরা বেশি খুশি হইতো আর কি। আর যারা বুঝতেছো না স্বাভাবিক, আগের ক্লাস করো নাই এই জন্য হতে পারে আর কি, ঠিক আছে? আগের ক্লাস করলে ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না। আগের ক্লাস শুরু করলে হবে না, প্র্যাকটিস করতে হবে, মানে একদমই সবকিছু জানতে হবে, না জানলে তুমি কিছুই বুঝতে পারবে না। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের 4 to এনকোডার। আমি তোমাদেরকে আরেকটু, যারা অনেক জানতে চাও না তাদের জন্য আরেকটু ডিটেলসে বলি, তাহলে আরো ভালো বুঝবা। দেখো মনে করো তুমি এখানে তুমি কি মানে বুঝছো তো, এনকোডারটা আসলে 4টা অঙ্ক বা বর্ণ নিয়ে ডিল করে, 4টার জন্য 2 বিটের কোড হয়। ধরো তুমি এটাতে প্রেস করলে I0 যে বাটন এখানে প্রেস করলে এটার জন্য কোড চাও, তাহলে কি বাকিগুলা মাস্ট শূন্য থাকবে আর কি। তো এই সময় দেখো কোড কি হবে, এটাও শূন্য এটাও শূন্য বলে এটা হচ্ছে শূন্য, এটাও শূন্য এটাও শূন্য বলে এই সময় কি শূন্য। তাহলে দেখো তুমি যে 2 বিটের কোড পাচ্ছ, কোডটা কি O0 O1, দেখো কোড পেয়েছো কি 0 0। তার মানে ঘটনাটা দাঁড়াচ্ছে যে I0 তে যদি কেউ প্রেস করে তার জন্য কোড দেখাবো 0 0। ভাইয়া 0 0 মানে আবার ভাইবো না যে নাই, না 0 0 তো একটা কম্বিনেশন, এটা একটা কোড। এরপরে দেখো কেউ I1 এর জন্য কোড চাই, তার মানে এটা 0 এটা 1 এই দুটা 0 0। দেখো এখানেও 0 এখানেও 0, তাই এটা হয়ে গেল 0, কিন্তু এই জায়গায় যেহেতু 1 আছে এটা তো 0, অর করলে কিন্তু 1 হয়ে যায়, তাহলে তখন কোড হয়ে যাবে কি বলতো 0 1। তার মানে কেউ যদি I1 এ প্রেস করে তার জন্য কোড হবে 0 1। এরপরে দেখো ধরো কেউ এখানে 1 দিল, মানে এই বাটনে প্রেস করলো, এই বাটনে একসাথে দুইটাতে চাপ দেওয়ার কোনো সুযোগ নেই এই কিতে, তাহলে এই সময় কোড কি হবে, দেখো এইটা 1 আছে এটা 0, তাহলে কোড হয়ে গেল এখানে 1, এখানেও 0 এখানেও 0, তখন কি হচ্ছে 0, তাহলে কোড হয়ে গেল 1 0, কোড হয়ে গেল 1 0। আর যদি কেউ I3 তে প্রেস করে তার মানে এটা 0 এটা 0 এটা 0 এটা খালি 1। দেখো এটা 0 আছে আর এটা 1 আছে, এন্ড অর করলে কি 1 হয়। আবার দেখো এখানে 0 এখানে 1, অর করলে কি হয় 1, তখন আসলে কোডটা হয়ে যাবে 1 1, এরকম আর কি। আমি আরেকটু বলি ভাই, ইকুয়েশনটা কি বলে জানো, ইকুয়েশনটা বলে যে এ দেখো 2 বিটের কোড হবে না, কোডটা কি O0 এবং কি O1, এটাই তো কোড। তো এই O0 ইকুয়েশনটা বলে যে এইখানে আমি কখন কখন 1 লিখবো। ও বলতেছে ভাই কেউ যদি I2 তে চাপ দেয় অথবা কি I3 তে চাপ দেয় তাহলে তুমি এই জায়গায় কি 1 দেখাই দিবা। আর এটা কি বলে, এটা বলে কেউ যদি I1 এ অথবা কি I3 তে প্রেস করে তখন কি আমাদের যেন 1 দেখায় দেয়, বুঝতে পেরেছো? এই হচ্ছে ঘটনাটা। তাহলে আমি তোমাদেরকে আরেকটা বার বলি, সেটা হচ্ছে আমরা যে এখন 4 to এনকোডারটা বাস্তবায়ন করলাম, এই 4 to এনকোডারটা আসলে 4টা অঙ্ক বর্ণ বা প্রতীকে কোডভুক্ত করে, 4টা, কয়টা বলো তো
চারটা অঙ্ক বর্ণ বা প্রতীককে কোডভুক্ত করে এবং দেখা যায় কোডটা হয় 2 বিটের কোড, বুঝছো? তাহলে এটা হচ্ছে সত্যক সারণী, এটা হচ্ছে ইকুয়েশন, এটা হচ্ছে সার্কিট। এখন তোমাকে যদি পরীক্ষায় বলে যে ন্যান্ড গেট দিয়ে, কি বললো? ধরো বললো ন্যান্ড গেট দিয়ে, কোন গেট দিয়ে? ন্যান্ড গেট দিয়ে 4 to এনকোডার বাস্তবায়ন করো, তখন কি করবা? আমি তাহলে এটা বাদ দিয়ে দিলাম, ন্যান্ড গেট দিয়ে এখন দেখাতে চাচ্ছি। ন্যান্ড গেট দিয়ে, ন্যান্ড গেট দিয়ে, ন্যান্ড। ভাইয়া আমরা যে এখানে দুইটা ইকুয়েশন পেয়েছি, একটা ইকুয়েশন O0 এর জন্য আর একটা হচ্ছে O1 এর জন্য। O1 এর জন্য কি পেয়েছি? O1 এর জন্য পেয়েছি I1 প্লাস I3, এটা পেয়েছি। এখন বলো ন্যান্ড গেট দিয়ে করার সময় কি করবা? ন্যান্ড গেট দিয়ে করার সময় আমি তোমাদেরকে বলেছি এই যে প্লাস আছে, যেহেতু প্লাস, ন্যান্ড গেট দিয়ে প্লাস বানাতে কি উপরে ডাবল বার এবং একটা বার অ্যাপ্লাই করতে হবে, কেননা অর যে বানাবা, ন্যান্ড গেট দিয়ে অর বানাবা, নামের সাথে নাম যেহেতু মিলছে না, সো উপরে কি দিবা বলো? উপরে ফার্স্ট টপল যেটা করবে উপরে ডাবল বার দিবে এবং একটা বারকে অ্যাপ্লাই করবা ন্যান্ড দিয়ে করার সময়। তাহলে একটা বারকে অ্যাপ্লাই করলে দেখো I2 আর I3 মাঝে প্লাসটা গুণ হয়ে গেল, বার ভাগ হয়ে গেল, উপরের বারটা থেকে গেল। এই হচ্ছে সিম্পলিফাইড ফর্ম। আবার দেখো এই যে প্লাস যেটা অর, তুমি যদি ন্যান্ড গেট দিয়ে অর বানাতে চাও তাহলে কি করবা? উপরে যেটা করবে উপরে ডাবল বার দিবে এবং একটা বারকে অ্যাপ্লাই করবা। করো একটা বারকে অ্যাপ্লাই, এই বারটাকে অ্যাপ্লাই করো, তখন দেখো I1 আর I3 এর মাঝে চিহ্ন চেঞ্জ, বার ডিস্ট্রিবিউট, উপরের বারটা থেকে গেল। এগুলা পুরানো কথাবার্তা, তোমাদের এটা লেকচার 3 তে দেখিয়েছি। দেখো প্লাস আছে না, অর না, প্লাস মানে কি অর। তুমি যদি ন্যান্ড গেট দিয়ে অর বানাও তাহলে কি নামের সাথে নাম যেহেতু মিলে না, উপরে ডাবল বার একটা বার অ্যাপ্লাই করতে হবে। এই হচ্ছে কাহিনী। এখন সার্কিট আকার পালা, তাহলে ইনপুটে হচ্ছে কি I0 আছে, I1 আছে, I2 আছে আর কি I3 আছে, ইনপুটে এগুলা। এখন দেখো তোমাদের তো বার লাগবে, এরও বার লাগবে, ওরও বার লাগবে। তাহলে এটাকে বার বানাতে 2 ভাগে ভাগ করে ন্যান্ডে পাঠালে এটা বার হইলো, এটাকেও 2 ভাগে ভাগ করে ন্যান্ডে পাঠালে বার হইলো, এটাকেও 2 ভাগে ভাগ করে ন্যান্ডে পাঠালে বার হইলো। এইটা কিভাবে বানাবে বলো তো? এটা বানাতে দেখো I2 এর বার এবং I3 এর বারের ন্যান্ড হয়েছে, I2 এর বার এবং I3 বারের ন্যান্ড হয়েছে। তাহলে এটাই হচ্ছে তোমার I2 বার আর কি I3 বারের ন্যান্ড মানে কি গুণ করে বার, এটা হচ্ছে O0। O1 কিভাবে পাবা? I1 এর বার এবং I3 এর বারের ন্যান্ড, I1 এর বার এবং I3 এর বারের ন্যান্ড হবে, ন্যান্ড। তাহলে এটা হবে কি হবে বলো? I1 এর বার এবং I3 এর বারের ন্যান্ড, এটা হচ্ছে O1। এই হচ্ছে মোটামুটি আমাদের ন্যান্ড গেট দিয়ে, ঠিক আছে? আর যদি তোমরা নর গেট দিয়ে করতে চাও, নর গেট দিয়ে প্লাস যেহেতু আছে অর, তাহলে কি নামের সাথে নামের আংশিক মিল, উপরে শুধু ডাবল বার কোনোবার অ্যাপ্লাই করা লাগবে না, উপরে শুধু ডাবল বার কোনোবার কি অ্যাপ্লাই করা লাগবে না। এই হচ্ছে নর গেট দিয়ে করতে চাইলে, এই হচ্ছে নর গেট দিয়ে করতে চাইলে নর। দেখো ইনপুট হচ্ছে I0, I1, I2, I3, এগুলো হচ্ছে ইনপুট। তো দেখো এই বারটা যদি না থাকতো, এই বারটা আছে যদিও, যদি না থাকতো তাহলে কি I2 আর I3 নর করলে হয়ে যেত। দেখো I2 আর কি I3 নর করলে ওইটুক হয়ে যেত, ওইটুক হয়ে যেত। কিন্তু বার কেমনে আনে নর গেট দিয়ে বলো? বার আনতে হইলে যার উপরে বার আনতে হবে, মানে আপাতত এই জায়গায় কি আছে, এটাকে যে নর করছো হয়েছে কি I2 প্লাস I3 হোল বার, এইটুকু হয়েছে। কিন্তু তোমার কি আরেকটা বার লাগবে না, এই বারটা আনতে এটাকে কি 2 ভাগে ভাগ করে নরে পাঠাইতে হবে। তবে যেটা হবে সেটা হচ্ছে কি এই যে I2 প্লাস I3 এর উপরে যে বার আছে, উপরে আরেকটা বার চলে আসবে, যেটা তোমার আসলে কি O0। আর O1টা কিভাবে বানাবা? দেখো তুমি এটা বানাবা, তো এই বারটা মনে করো নাই, যদি না থাকে, আছে যদিও, না থাকলে কি I1 আর I3 এর নর হয়েছে, I1 আর I3 এর কি হয়েছে নর, এদেরকে নর করলে কি হবে I1 প্লাস I3 হোল বার, এরকম হবে। কিন্তু এই বারটা আনতে হবে, এই বারটা লাগবে, এই বারটা তো আছে, এই বারটা আনতে হলে কি এটাকে 2 ভাগে ভাগ করে নরে পাঠাইতে হয়, কেননা নর দিয়ে বার এমনিই করতে হয়। তাহলে এই হচ্ছে আমাদের এখানে কি চলে আসবে বলো? I1 প্লাস I3 এর উপরে বার, তার উপরে আরেকটা বার, এটা হচ্ছে ও। এটা হচ্ছে নর গেট দিয়ে আমাদের কি বলতো এনকোডার, 4 to এনকোডার। এখন
আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে 8-3 এনকোডার দেখাচ্ছি, সবাই একটু দেখো। 8-3 এনকোডার দেখাচ্ছি, 8-3 এনকোডার। 8-3 এনকোডারটা ন্যান্ড নট দিয়ে দরকার নেই, শুধু করতে পারলেই হয়েছে। 8-3 এনকোডার যেখানে ইনপুট থাকবে স্বাভাবিক 8টা, আউটপুট থাকবে 3টা। এটা আমার আগে আগে তোমরা নিজেরাও করতে পারবা। 8টা ইনপুট 3টা আউটপুট। তাহলে এই পাশে আমরা যেগুলো কনসিডার করেছি সেটা হচ্ছে ইনপুট, আর এই পাশে এটা হচ্ছে আউটপুট। পরীক্ষায় এটা আসার সুযোগ আছে। এখন দেখো, আমরা ইনপুট গুলাকে ধরো আই দিয়ে সূচিত করতে চাই, আমরা কোনো স্পেসিফিক ডিজিট, সিম্বল বা অঙ্ক বর্ণ না দিয়ে আই দিব, আর আউটপুট গুলা ও দিব। তাহলে ইনপুট দিচ্ছি, দেখো I0, I1, I2, I3, I4, I5, I6, I7। আউটপুট হচ্ছে O0, O1, O2। এবং এই যে 8-3 এনকোডার, এই 8-3 এনকোডারটা আসলে 8টা অঙ্ক বর্ণ বা প্রতীককে কোডভুক্ত যেহেতু করবে, এই জন্য আমরা 8টা স্টেটই পাবো। যতগুলা অঙ্ক বর্ণ বা প্রতীককে ডিল করে না, ততগুলাই কোড পাওয়া যায়, ততগুলা স্টেট পাওয়া যায়। এখন দেখো, ওই যে এইটা প্রথমটা 1, বাকিগুলা 0, মনে আছে এটা? আর সংক্ষিপ্ত রূপ হচ্ছে একদম প্রধান কর্ণ বরাবর 1 দিতে থাকবা, এবং দেখবা যে শুরুটা আর এই I7 এর লাস্টেরটা, এটা আবার করতে আসলো, I7 এর লাস্টেরটা 1 আছে কিনা, যদি থাকে তাহলে বুঝবা ঠিকঠাক হয়েছে। তোমরা আবার ভুল করে O0 থেকে শুরু করে I0 থেকে শুরু করে I8 পর্যন্ত দিও না, I7 পর্যন্ত, ঠিক আছে? তাহলে একদম প্রধান কর্ণ বরাবর 1 দিয়েছে, আর 100% বাকি সবগুলো কি শূন্য থাকবে, এগুলো সব কি শূন্য থাকবে। এগুলো সব আমরা কি দিলাম? শূন্য দিলাম। সবাই কি বুঝছো? এগুলো সব কি দিলাম? শূন্য। এগুলো সব 100% শূন্য দিতে হবে, এই শূন্য, বুঝছো? এখন দেখো, আউটপুট কি একদম সহজ, 0 থেকে 7 বাইনারি হবে, যেহেতু এখানে 8টা কোড, 0 থেকে 7 বাইনারি। সংক্ষিপ্ত রূপ হচ্ছে 01 01 01 01 00 11 00 11। এখানে কি 4টা 0 4টা 1, এই 0 থেকে 7 এর বাইনারি। এখন দেখো, যদি বলি ইকুয়েশন কয়টা পাবা, আউটপুট যতগুলা ততগুলা। ইকুয়েশন হবে 3টা, O0 এর একটা, O1 এর একটা, আর O2 এর একটা। দেখো, আমরা এখান থেকে এখন যদি ইকুয়েশন বের করতে চাই, O0 এর জন্য নিয়ম অনুসারে 1 আছে কয়টা? 4টা, 4টা টার্ম মাঝে কি 3টা প্লাস আসার কথা, স্বাভাবিক নিয়ম অনুসারে। কিন্তু এই 1 এর জন্য এই পুরাটা লেখার কথা, এর বার ইনটু এর বার, এর বার, এর বার, এর ডিরেক্ট, এর বার, এর বার, এর বার, কিন্তু না, আমরা শুধু লিখবো I4 কে। এটা এনকোডারের, না হলে এনকোডারের ইকুয়েশন অনেক বড় হয়ে যায়। এরপর দেখো, এই 1 এর জন্য কি আমরা শুধু লিখবো কাকে? I5 কে। এরপর দেখো, এই 1 এর জন্য লিখবো কি? I6 কে। এই 1 এর জন্য কি লিখবো? I7 কে। এই হচ্ছে আমাদের নিয়ম। O1 এর জন্য দেখো, 1 হচ্ছে কয়টা? 4টা, তো আবারও 4টা টার্ম মাঝে কি 3টা প্লাস। এই 1 এর জন্য কি লিখবা? I2 লিখবা, I2 লিখবা। তারপরে এই 1 এর জন্য কি লিখবা? I3 লিখবা, I3। এই 1 এর জন্য কাকে লিখবা? I6 কে লিখবা, I6। এই 1 এর জন্য কাকে লিখবা? I7 কে লিখবা। এখন O2 এর জন্য যখন ইকুয়েশন লিখবা, O2 এর জন্য যখন ইকুয়েশন লিখবা, 1 কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা, সো আবার কি 4টাটার মাঝে 3টা প্লাস। এখন দেখো, এই 1 এর জন্য নিয়ম অনুসারে কাকে লেখা উচিত? I1 কে, লিখেছে I1 কে। এই 1 এর জন্য কাকে লিখবো? I3 কে লিখবো, I3। এই 1 এর জন্য কাকে লিখবো? I5 কে লিখবো, I5। এই 1 এর জন্য কাকে লিখবো? I7 কে। এই হচ্ছে আমাদের ব্যাপার। এখন সার্কিট আঁকবো আমরা। তাহলে ইনপুট হচ্ছে I0, I1, I2, I3, I4, I5, I6, I7, এগুলা। তাহলে প্রথমে কি করবো? 4 5 6 7 কে অর করবো, O0 হয়ে যাবে। 4 5 6 7 কে অর করে দাও, অর, এই দেখো অর করে দিয়েছি, অর গেট, O0। O1 কেমনে পাবা? 2 3 6 7, 2 3 6 7 কে অর করে দাও, অর গেট করেছি, অর গেট, O1, এটা হচ্ছে O1। O2 কেমনে পাবা? 1 3 5 7, 1 3 5 7 কে অর করে দিয়েছি, অর, এটা হবে O2। এই হচ্ছে আমাদের সার্কিট,
তোমরা কি বুঝতেছো? একটু বলো তো বুঝতেছো কিনা। ওকে, এখন দেখো এই হচ্ছে মোটামুটি আমাদের মেইন টপিকগুলো ছিল। এখন আমি তোমাদের এখান থেকে সুবিধা অসুবিধা আর হচ্ছে বৈশিষ্ট্য দেখাবো। দেখো এগুলো আমি তোমাদের সব এক এক করে করাইলাম আর কি, এতক্ষণ ধরে এটা করাইলাম, এটা করাইলাম, এটা করাইলাম, এটা করাইলাম, এটা করাইলাম, এটা সার্কিট আঁকলাম। এখন তোমাদের দেখো এনকোডারের বৈশিষ্ট্য দেখাচ্ছি। ভাইয়া এনকোডারের তিনটা বৈশিষ্ট্য আছে। প্রথম যে বৈশিষ্ট্যটা বলতে চাই এনকোডারের, সেটা হচ্ছে দেখো এনকোডারের সবসময় 2n সংখ্যক ইনপুট এবং n সংখ্যক আউটপুট থাকে। মনে রাখবা এনকোডারের আউটপুট হচ্ছে n, বা মনে রাখবা এনকোডার n এ কনভার্ট করে। এনকোডার কিসে কনভার্ট করে? n এ। এরপরে দেখো বলা হচ্ছে এনকোডারের যে কোনো সময় একটা ইনপুট 1, বাকি সব শূন্য থাকে। মানে এনকোডারের যে ইনপুটগুলো থাকে একটা খালি 1 আর বাকি সব শূন্য থাকবে। এবং এনকোডারে কখনোই সবগুলা শূন্য হতে পারবে না। এনকোডারের যে ইনপুট এগুলা সবগুলা শূন্য হতে পারবে না, যে কোনো একটা 1 থাকবেই থাকবে। আর ব্যবহার যদি বলতে চাই, এনকোডারের ব্যবহারের কথা যদি বলতে চাই, দেখো ব্যবহার প্রথমে আমরা বলছি যে এনকোডারের সাহায্যে অ্যালফানিউমেরিক বর্ণকে এরকম কোডে রূপান্তর করা যায়। বিভিন্ন অ্যালফানিউমেরিক বর্ণকে কি কোডে রূপান্তর করা যায় এনকোডারের সাহায্যে। এরপরে দেখো বলা হচ্ছে কিবোর্ডের সাথে এনকোডার যুক্ত থাকে। লাস্টেরটা আগে বলি। মানুষের ভাষাকে কম্পিউটারে বোধগম্য কোডে রূপান্তর করে। মানুষের ভাষা ABC 1 2 3 প্লাস মাইনাস এগুলো আমাদের ভাষা, এগুলাকে কি কম্পিউটারে বোধগম্য কোডে রূপান্তর করে। আর এটা বোঝানোর আগে আরেকটা কথা বলি। দেখো ধরো তুমি একটা অ্যাপ চালাচ্ছ, ফেসবুক চালাচ্ছ, হঠাৎ করে তোমার মনে হলো একজনকে কল দিবা, তো ফেসবুকে মিনিমাইজ রেখে তুমি কি আরেকটা অ্যাপে যে কল দিচ্ছ, বা ফেসবুকে মিনিমাইজ রেখে হোয়াটসঅ্যাপে যে কাউকে মেসেজ দিচ্ছ, এই জিনিসটাই বলা হচ্ছে মাইক্রো প্রসেসরের ইন্টারাপ্ট রিকোয়েস্ট। একটারে বাদ দিয়ে আরেকটা এরকম ইন্টারাপ্ট রিকোয়েস্ট কন্ট্রোলের জন্য এনকোডার ব্যবহার হয়। এই হচ্ছে মোটামুটি আমাদের ক্লাস। এখন দেখো কেমনে এমসিকিউতে কোশ্চেন আসে, তারপরে সিকিউতে। এটা প্রথমে সবাই একটু আমার সাথে সাথে বলো, বলা হচ্ছে কোন তথ্যগুলা সঠিক। বলো কোন তথ্যগুলা সঠিক। এনকোডারের যতগুলা ইনপুট সার্কিট বাস্তবায়নে, বানান ভুল, সার্কিট বাস্তবায়নে ঠিক ততগুলা লজিক গেট লাগে। এটা একটা। এনকোডারে একই জাতীয় লজিক গেট ব্যবহার করা হয়। এরপরে বলা হচ্ছে এনকোডারে সাধারণত ইনপুট সংখ্যা বেশি থাকে। শোনো লাস্টেরটা আগে বলি, এটা কিন্তু সঠিক, কেননা এনকোডারে 2n ইনপুট n সংখ্যা আউটপুট, এটা সঠিক কথা, ও তো সঠিক চাইছে। এরপরে বলছে এনকোডারে একই জাতীয় গেট। দেখো এনকোডারে কি শুধু অর গেট দিয়ে এনকোডার রাখা যায়, তাহলে এটাও সত্যি। কিন্তু বলা যেটা হয়েছে সেটা হচ্ছে এনকোডারে যতগুলা ইনপুট সার্কিট বাস্তবায়নে নাকি ততগুলা লজিক গেট লাগে। না রে বাবা, এনকোডারে যতগুলা আউটপুট সার্কিট বাস্তবায়নে ততগুলা গেট লাগে। তাহলে এটা কিন্তু ভুল। তুমি দেখো আগেরটা দেখো, তাহলে বুঝতে পারবে। দেখো এই এনকোডারে আউটপুট কয়টা? 3টা। দেখো সার্কিট বাস্তবায়নে গেট লাগছে কয়টা? 3টা। ইনপুট কয়টা? ইনপুট কিন্তু ছিল কয়টা? 8টা। 8টা কি গেট লাগছে? গেট লাগে নাই। এই জন্য কথা হচ্ছে এনকোডারে কি বলতে হয় বলো, এনকোডারে এটা হবে আউটপুট হবে। ওকে, তাহলে উত্তর হচ্ছে 2 3। উত্তর কি বলো? 2 3 গ হচ্ছে উত্তর। ওকে, এরপর দেখো পরের কোশ্চেনটা দেখো। বলছে এনকোডারের ক্ষেত্রে প্রযোজ্য নয় কোনটা? প্রযোজ্য নয় মানে কি? এনকোডারের ক্ষেত্রে মিথ্যা কোনগুলা? মিথ্যা, এটা ক্রিটিক্যাল কোশ্চেন। মিথ্যা কোনগুলা? বলছে এনকোডারের ইনপুট তো 2n, এটা তো সত্যি কথা রে বাবা, তাহলে এটা তো মিথ্যা না, এটা উত্তরে যাবে না। এনকোডারের আউটপুট n, এটাও সত্যি কথা, তাহলে এটাও কি মিথ্যা না? মিথ্যা না। ওরা বলছে এনকোডারের জন্য মিথ্যা কোনগুলা, এটা কি মিথ্যা? দেখো তো, শুধু অর গেট দিয়ে নাকি এনকোডার বাস্তবায়ন করা যায়। হ্যাঁ, এটাও তো সত্যি কথা, তার মানে এখানে সবগুলাই সত্য। মিথ্যা তাহলে কোনটা? মিথ্যা হচ্ছে কোনোটিই নয়। তাহলে গ হচ্ছে উত্তর, যে কোনোটিই মিথ্যা নয়, সবগুলাই সত্য। বলছে এনকোডারের ক্ষেত্রে প্রযোজ্য নয় কোনগুলো, এগুলো তো সবই এনকোডারের ক্ষেত্রে প্রযোজ্য, তাই কোনোটিই নয় হচ্ছে উত্তর। এরপরে দেখো কোনোটি নয় তো দেখলা। এরপরে দেখো আরেকটা কোশ্চেন দেখো। বলছে কোন সমবায় সার্কিটকে, আচ্ছা কোন সমবায় সার্কিট
সার্কিটটি কোন সমবায় সার্কিটটি দুইটা ইনপুটকে চারটা আউটপুটে রূপান্তর করে? বলো কোনটা উত্তর হবে? দুইটা ইনপুটকে চারটা আউটপুটে। এসব আসলে আমি তোমাদেরকে এনকোডার পড়াচ্ছি বলে তোমরা যদি বলো যে ক হবে উত্তর, এনকোডার ভুল। এনকোডার আসলে চারটা ইনপুটকে দুইটা আউটপুটে রূপান্তর করে, এটা আসলে উল্টা, এটা হচ্ছে ডিকোডার সার্কিট। ইচ্ছা করে এটা করেছি আর কি, এটা হবে ডিকোডার সার্কিট, বুঝছো কি রে ভাই? এটা হবে ডিকোডার সার্কিট, বুঝছো? এটা কি সার্কিট হবে বলো তো? ডিকোডার সার্কিট হবে, ডিকোডার। এটা হবে ডিকোডার সার্কিট। ওকে, পরের কোশ্চেনটা দেখো। পরের কোশ্চেনটা, কোন ডিজিটাল ডিভাইসটা ডেটাকে সিগনালে মানে কি AK101? অবশ্যই এটা এনকোডার হচ্ছে, এটা হচ্ছে এনকোডার হচ্ছে, এটা এনকোডার হচ্ছে। এরপর দেখো আরেকটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে কোন তথ্যগুলা সঠিক? এনকোডারে ইনপুট হতে পারে বর্ণ, হ্যাঁ বর্ণ হতে পারে। এনকোডার একটি সিকোয়েন্সিয়াল, মিথ্যা সিকোয়েন্সিয়াল সার্কিট না। কিবোর্ডে এনকোডার ব্যবহার করে, একদমই সত্যি কথা। তাহলে 1 আর 3 হচ্ছে উত্তর। উত্তর হচ্ছে খ। উত্তর কোনটা বলো? উত্তর হচ্ছে খ। উত্তর হচ্ছে খ, নট ক। উত্তর হচ্ছে খ, 1 আর 3 উত্তর। এখন দেখো আজকে ক্লাস থেকে কেমনে সিকিউতে কোশ্চেন আসতে পারে। দেখো 8টা ইনপুট 3টা আউটপুট, ভাই এটা কি 8-3 এনকোডার? বলছে ব্লক চিত্র ক যে ডিজিটাল বর্তনীকে নির্দেশ করে তা বাস্তবায়ন করো। তার মানে পরীক্ষা এমনি কোশ্চেন আসতেই পারে যে 8টা ইনপুট 3টা আউটপুট, বলে দেওয়ার দরকারই নেই এটা এনকোডার। তোমাদের বইতে এরকম 8টা ইনপুট 3টা আউটপুট ওয়ালা সার্কিট একটা আছে, এটা হচ্ছে এনকোডার। আবার দেখো 8-3 বললো না বা 4-2 বললো না, বললো 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট এবং n সংখ্যক আউটপুট। এটাও তোমাদের আসতে পারে, 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট n সংখ্যক আউটপুট। এখন বললো, ধরো বলে দিল যে 2 টু দি পাওয়ার n এর মান 8 হলে সার্কিট বাস্তবায়ন করে, এটার মান বললো না কিছু, তাহলে এটা যেহেতু 8 তাহলে তো এটা 3 বুঝাই যায়। আবার ধরো বললো এখানে n এর মান 3 হলে, n এর মান 3 হলে তো পারবা, n এর মান 3 হলে কি হবে? এটা 8 হবে। তাহলে এইভাবে বলতে পারে যে ব্লক চিত্র কয়ে n এর মান 3 হলে, বললো n এর মান 3 হলে সার্কিটটি বাস্তবায়ন করো, বা বললো ব্লক চিত্র কয়ে 2 টু দি পাওয়ার n এর মান 8 হলে সার্কিট বাস্তবায়ন করো, এনকোডার সার্কিট। ওকে, এরপরে বলছে আইসিটি শিক্ষক ক্লাসে এক ধরনের ডিজিটাল বর্তনী বাস্তবায়ন করে দেখালেন যা ডেটাকে সিগন্যালে রূপান্তর করে। কি আবার করবে? এনকোডার করে। এখন বলছে উক্ত সার্কিটের n এর মান 3 হলে সার্কিট বাস্তবায়ন করে, এটা এনকোডার। এরপরে দেখো বলছে আইসিটি শিক্ষক ব্যবহারিক ক্লাসে রিমনকে কিবোর্ডে টাইপ করতে দেখে বলল, তুমি কি বলতে পারবা কিবোর্ডের এই ডেটা সিপিইউতে প্রেরণের জন্য কোন ডিজিটাল বর্তনী? কিবোর্ডে আর কে থাকে? এনকোডার থাকে। রিমনের সঠিক উত্তরের শিক্ষক রিমনের মাথায় হাত বুলিয়ে দিল। তো এনকোডার সার্কিটের কথা বলছে যে উদ্দীপকের সার্কিটটা 2 টু দি পাওয়ার n এর মান 8 হলে সার্কিটটা বাস্তবায়ন করো। আরো কোশ্চেন আছে, দেখো। এরপরে দেখো এই কোশ্চেনটা দেখো, বলছে ডিজিটাল ডিভাইস অধ্যায়টা পড়ে খালেদ জানতে পেরেছে আমাদের ভাষা এক বিশেষ ডিজিটাল সার্কিট কম্পিউটারে বোধগম্য করে তোলে। কোন আর সার্কিট? এনকোডার সার্কিট। বলছে এই সার্কিটটার n এর মান 3 হলে সার্কিট বাস্তবায়ন করে, এটা এনকোডার। এরপর দেখো বলছে ইকবাল কিবোর্ডে মা টাইপ করে মনিটরে মা লেখা দেখতে পেরে বিশেষ কৌতূহলী হয়ে পড়েছে। কৌতূহলী আর কিছুই নাই, কিবোর্ডে মা টাইপ করলে ডিসপ্লেতে তো মা লেখা আসবে। এরপর বলছে বিস্তারিত পড়ে দুইটা ডিজিটাল বর্তনীর পরপর ব্যবহার। শোনো, কিবোর্ডে থাকে এনকোডার, কিবোর্ডে কে থাকে? এনকোডার। কিবোর্ডে এনকোডার থাকে, সো দেখা যায় যে তুমি এবিসি চাপ দিলে এনকোডার কোডে রূপান্তর করে। এই কোডটাই যখন ডিসপ্লে বা মনিটরে যায়, ওখানে আবার ডিকোডারে কি করে? এই কোডকে আবার ডিকোডেড করে এতেই রূপান্তর করে বা বিতে রূপান্তর করে। তাহলে প্রথম এনকোডার পরে ডিকোডার। বলছে উদ্দীপকে বর্ণিত প্রথম সার্কিটটা 2 টু দি পাওয়ার n এর মান 8 হলে সার্কিট বাস্তবায়ন করো। প্রথমটা কি? আবার প্রথমটা হচ্ছে এনকোডার। এরপর দেখো আইসিটি শিক্ষক রহমান স্যার বললেন আমাদের ভাষা বুঝতে কম্পিউটার এ ডিজিটাল বর্তনী ব্যবহার করে। আমাদের ভাষা বুঝতে মানে কি? এনকোডার। আর কম্পিউটারের ভাষা আমাদেরকে বোঝাইতে বি ডিজিটাল বর্তনী ব্যবহার করে, ডিকোডার। রাফসান এ ডিজিটাল বর্তনীটার নাম জিজ্ঞাসা করলে রহমান স্যার বললেন এখন বলতে ইচ্ছা করছে না, কালকে বলবো। বুঝতেই পেরেছো? এনকোডার সার্কিট। সেই হচ্ছে মোটামুটি ক্লাস। আশা করি তোমরা সবাই বুঝছো, ঠিক আছে? সো ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।